সরাসরি শুরু করা যাক বেশ অদ্ভুত একটা প্রশ্ন দিয়ে। ভাবুন তো, একটা কাল্পনিক গল্প যেখানে পাথর ছুঁড়ে মানুষ মারা হচ্ছে, এর সাথে 1,40,00,000,000-এর মধ্যে মাত্র একবার ঘটার মতো একটা গাণিতিক হিসেব আর আমাদের শিক্ষা খাতের চরম ব্যর্থ বাজেটের ঠিক কী সম্পর্ক থাকতে পারে? শুনতে একদমই খাপছাড়া লাগছে, তাই না? কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা অদৃশ্য সুতো ধরে টান দেব যাই তিনটা সম্পূর্ণ ভিন্ন বিষয়কে একসাথে গেঁথে ফেলেছে। চলুন গভীরে যাওয়া যাক। আমাদের আজকের এই পুরো আলোচনার কেন্দ্রে রয়েছে খুব পরিচিত একটা শব্দ, লটারি। ফিকশন বা সাহিত্য, নিরেট গণিত আর আমাদের একদম রূঢ় বাস্তবতার লেন্স দিয়ে আজ আমরা এই লটারি ব্যবস্থাটাকেই পুরোপুরি ডিকনস্ট্রাক্ট বা ব্যবচ্ছেদ করে দেখব। আমরা খোঁজার চেষ্টা করব ঠিক কী কারণে আমরা সবাই এমন একটা অদ্ভুত ব্যবস্থার উপর এতটা চোখ বন্ধ করে বিশ্বাস রাখি। আজকের এই যাত্রায় আমাদের রোডম্যাপটা খুবই পরিষ্কার। প্রথমে আমরা ডুব দেব সাহিত্যের পাতায়, যেখানে দেখব মানুষের নিষ্ঠুরতা কিভাবে নিয়মের মোড়কে ঢাকা পড়ে। এরপর আমরা মুখোমুখি হব গণিতের সেই নির্মম সত্যের, আর সবশেষে এই দুটো সমীকরণে মেলাবো আমাদের বাস্তব জীবনকে, যেখানে লটারি আসলে কাজ করছে একটা রিগ্রেসিভ ট্যাক্স বা পশ্চাৎগামী কর হিসেবে। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম অংশ, ফিকশন, সিস্টেম্যাটাইজিং হিউম্যান ক্রুয়েলটি বা মানুষের নিষ্ঠুরতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার গল্প। এখানে আমাদের ফোকাস থাকবে শার্লি জ্যাকসনের ১৯৪৮ সালের সেই গায়ে কাঁটা দেওয়া ছোট গল্প দ্য লটারির ওপর। গল্পটার প্লট শুনলে যে কারোর একটু ধাক্কা লাগতে পারে। নিউ ইংল্যান্ডের খুব শান্ত ছিমছাম একটা শহর, দেখতে একদম পারফেক্ট, কিন্তু এই আপাত শান্ত শহরের বাসিন্দারাই প্রতি বছর একটা বিশেষ লটারির আয়োজন করে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? এই লটারিতে যে জেতে সে কোনো টাকা বা গাড়ি পায় না, তাকে সমাজের সবাই মিলে পাথর ছুঁড়ে হত্যা করে। কেন এই প্রথা কেউ জানে না। তারা শুধু অন্ধভাবে একটা পুরনো কৃষিভিত্তিক কথা মেনে চলে আসছে, জুনে লটারি হলে শীঘ্রই ভুট্টার ভালো ফলন হবে, মানে স্রেফ অন্ধ বিশ্বাসের ওপর দাঁড়িয়ে একটা প্রাতিষ্ঠানিক খুন। এই গল্পটা কিন্তু প্রখ্যাত দার্শনিক হান্না অ্যারেন্টের দি ব্যানালিটি অফ ইভিল বা কূটকৌশলহীন সাধারণ নিষ্ঠুরতার ধারণার সাথে একদম খাপে খাপে মিলে যায়। তত্ত্বটা বেশ ইন্টারেস্টিং। অ্যারেন্টের মতে সমাজের বড় বড় নৃশংসতাগুলো কিন্তু সবসময় কোনো সাইকোপ্যাথ বা দানবেরা করে না, বরং সাধারণ মানুষ যখন নিজস্ব চিন্তাভাবনা বা বিবেককে সরিয়ে রেখে কোনো আমলাতান্ত্রিক সিস্টেমের ভেতরে অন্ধের মতো কাজ করে যায়, ঠিক তখনই সবচেয়ে ভয়ঙ্কর নিষ্ঠুরতার জন্ম হয়। জ্যাকসনের গল্পেও দেখুন, মিস্টার সামার্সের মতো একদম হাসি খুশি সাধারণ একজন মানুষই কিন্তু খুব নিখুঁতভাবে এই প্রাণঘাতী লটারির পুরো প্রসেসটা পরিচালনা করছেন, কোনো প্রশ্ন না করি। এই একই জিনিসটা আমরা ম্যাক্স হোর্কহাইমারের ইনস্ট্রুমেন্টাল রিজন বা যান্ত্রিক যুক্তির কনসেপ্টেও দেখতে পাই। এর মানে হল কাজের প্রসেস বা নিয়ম কানুন যখন মানুষের নৈতিকতাকে ছাড়িয়ে যায়। গল্পের মূল চরিত্র টেসির কথা ভাবুন। লটারিতে নিজের নাম ওঠার পর তাকে যখন পাথর ছুঁড়ে মারা হচ্ছিল, তখন তার একমাত্র অভিযোগ ছিল লটারি তোলার নিয়মটা নাকি ঠিক হয়নি, তাকে যথেষ্ট সময় দেওয়া হয়নি। একবার ভাবুন, সে কিন্তু ঘুণাক্ষরেও বলছে না যে মানুষ খুন করার এই প্রথাটাই আদ্যপ্রান্ত ভুল। তার মাথা ব্যথা শুধু প্রসেস নিয়ে। আর এই কনসেপ্টটা শুধুই ১৯৪৮ সালের গল্পেই আটকে নেই। আজকের পপ কালচারের দিকে তাকালেই আমরা এর ছায়া দেখতে পাই। দ্য লটারির সাথে আধুনিক দ্য হাঙ্গার গেমসের মিলটা একটু খেয়াল করুন। দুটো জায়গাতেই ওই নাগরিক দায়িত্ব আর ঐতিহ্যের মোড়কে মানুষের প্রতি চরম নিষ্ঠুরতাকে জাস্টিফাই করা হয়েছে। একজনকে বলির পাঠা বানানোর এই যে সিস্টেম্যাটিক বা যান্ত্রিক লটারির থিম, এটা দশকের পর দশক পেরিয়েও কেমন টিকে আছে, সেটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। এতক্ষণ তো আমরা সাহিত্যের জগতে থাকলাম, এবার গল্পের ওই ভয়ঙ্কর দুনিয়া থেকে বেরিয়ে আসা যাক। চলুন প্রবেশ করি আধুনিক লটারির একদম শীতল, নৈর্ব্যক্তিক এবং খাঁটি গাণিতিক দুনিয়ায়। আমাদের দ্বিতীয় অংশ, ম্যাথ এগেনস্ট অল অডস। একটা স্ট্যান্ডার্ড 6/49 বা 6/49 লটারির গাণিতিক হিসাবটা একটু দেখা যাক। কম্বিনেটোরিয়াল প্রবাবিলিটির এই ফর্মুলাটা বেশ সহজ। প্রথম ধাপে 49টা সম্ভাব্য নম্বর থেকে যে কোনো 6টা নম্বর বেছে নিতে হয়।
এরপর তৃতীয় ধাপে মোট সম্ভাব্য ফলাফল বের করার জন্য আমরা কম্বিনেটোরিয়াল ফর্মুলা মানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল এটা অ্যাপ্লাই করি। আর এই আপাত সহজ ফর্মুলার ফলাফলটা দেখলে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় হবে। সংখ্যাটা হলো প্রায় 1,40,00,000,000। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা 6/49 লটারিতে প্রায় 1,40,00,000 সম্ভাব্য টিকিট কম্বিনেশন থাকে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো জ্যাকপট জেতার সম্ভাবনা এতটাই কম যে গাণিতিক ভাষায় এটাকে আসলেই একটা অসম্ভব ব্যাপারই বলা উচিত। এই সম্ভাবনাটা কিভাবে একদম খাড়া পাহাড়ের মতো নিচে নেমে যায় সেটা একটু খেয়াল করুন। 6টার মধ্যে 6টা নম্বরই মেলার চান্স 1,40,00,000 মধ্যে মাত্র একবার। এমনকি 5টা নম্বর মেলানোর কথাও যদি ভাবেন, সেখানেও 55,000-এরও বেশি টিকিটের মধ্যে জেতার সম্ভাবনা মাত্র একটি। মানে ব্যাপারটা তো পরিষ্কার, তাই না? লটারির পুরো মেকানিজমটাই তৈরি হয়েছে এমনভাবে যেখানে হারটাই স্বাভাবিক আর জেতাটা হলো মেরাকল। আমরা সাহিত্যের অন্ধপ্রথা দেখলাম, আবার গণিতের সেই অসম্ভব জ্যামিতিটাও বুঝলাম। এবার চলুন আমাদের তৃতীয় অংশে, রিয়ালিটি অ্যাজ রিগ্রেসিভ ট্যাক্স। এখানে আমরা মিলিয়ে দেখব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা এই লটারিগুলো আসলে বাস্তবে আমাদের সাথে কি করছে। রিয়ালিটির বোঝার আগে প্রখ্যাত লেখক জর্জ অরওয়েলের 1984 বইয়ের একটা দারুণ ভবিষ্যৎবাণীমূলক উক্তি একটু মনে করা যাক। আমেরিকায় লটারি ব্যাপকভাবে জনপ্রিয় হওয়ার অনেক আগেই অরওয়েল বলেছিলেন যে রাষ্ট্র তার সাধারণ মানুষকে বুঁদ করে রাখার জন্য লটারিকে ব্যবহার করবে। এই লটারিগুলো হবে তাদের জন্য এক ধরনের বুদ্ধিবৃত্তিক উত্তেজক, যার পুরস্কারগুলো আসলে অনেকটাই কাল্পনিক, কিন্তু মানুষ তারপরও এর প্রতি পাগলের মতো ছুটবে। আর আজকের বাস্তব পরিস্থিতি দেখলে মনে হবে অরওয়েল আসলেই ঠিক ছিলেন। ডেটা থেকে দেখা যাচ্ছে লটারির মোট টিকিট বিক্রির অবিশ্বাসী 41% কিনে থাকে শীর্ষ মাত্র 5% প্লেয়ার। একটু ভালুন তো ব্যাপারটা। তার মানে এটা কোনো সাধারণ বিনোদনমূলক গেম নয়, বরং নির্দিষ্ট একটা ক্ষুদ্র গোষ্ঠীর কাছ থেকে ক্রমাগত বিশাল অঙ্কের টাকা শুষে নেওয়ার একটা নিখুঁত হাতিয়ার। এর চেয়েও বড় ধাক্কাটা লাগে যখন আমরা ডেমোগ্রাফিক উপাত্তের দিকে তাকাই। লটারির সবচেয়ে বড় ক্রেতা কারা জানেন? মূলত সমাজের সংখ্যালঘু, কম শিক্ষিত এবং দারিদ্র্যপীড়িত মানুষ। গবেষণায় দেখা গেছে সবচেয়ে দরিদ্র 1/3 পরিবারগুলোই সাপ্তাহিক লটারির অর্ধেকের বেশি টিকিট কেনে। আর এভাবেই লটারি কার্যত একটা রিগ্রেসিভ ট্যাক্স বা পশ্চাৎগামী কর হিসেবে কাজ করছে, যা ধনীদের বদলে সোজা গিয়ে আঘাত করছে সমাজের সবচেয়ে দুর্বল এবং দরিদ্র মানুষের পকেটে। এখন অনেকেই বলতে পারেন, লটারির টাকা তো শিক্ষা খাতেই যায়, তাই না? এটাই সবচেয়ে জনপ্রিয় যুক্তি। কিন্তু পলিসির চরম ব্যর্থতাটা ঠিক এখানেই। বাস্তবে দেখা যায় লটারি থেকে পাওয়া এই টাকাটা শিক্ষা খাতের মূল বাজেট বাড়ানোর বদলে সেটাকে জাস্ট রিপ্লেস করে দেয় বা বিকল্প হিসেবে কাজ করে। চমকপ্রদ তথ্য হল, সোর্স অনুযায়ী যেসব রাজ্যে লটারি নেই তারা আসলে লটারি থাকার রাজ্যগুলোর তুলনায় শিক্ষা খাতে 10% বেশি বাজেট বাড়িয়েছে। তার উপর লটারির রেভিনিউ মারাত্মক আনপ্রেডিক্টেবল। তারপরও অত্যন্ত অ্যাগ্রেসিভ বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে লটারি খেলতে বাধ্য করা হচ্ছে। সোজা কথায় এক পকেট থেকে টাকা নিয়ে ঘুরিয়ে অন্য পকেটে রাখা হচ্ছে মাত্র। আর সবচেয়ে বড় এথিক্যাল সংকটটা কোথায় জানেন? লটারি স্ক্র্যাচ টিকিট বিক্রির 18%ই আসে ওইসব মানুষের কাছ থেকে যারা প্যাথোলজিক্যাল বা মারাত্মক জুয়ারের নেশায় আসক্ত। রাষ্ট্রযন্ত্র যখন তার নিজেরই দুর্বল নাগরিকদের কাছে একটা গাণিতিকভাবে সম্পূর্ণ অসম্ভব গেম মার্কেটিং করার জন্য ওই ইনস্ট্রুমেন্টাল রিজন বা যান্ত্রিক যুক্তির আশ্রয় নেয়, তখন একটা গভীর নৈতিক প্রশ্নের জন্ম হয়। একদিকে রাষ্ট্র বলছে মানুষের মঙ্গলের কথা, অন্যদিকে সেই মানুষেরই আসক্তিকে পুঁজি করে কোষাগার ভরছে। আমরা আমাদের আজকের এই আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আপনাদের চিন্তার খোরাক হিসেবে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে বাস্তব জীবনে লটারিতে আমাদের যান্ত্রিক আর নিয়মিত অংশগ্রহণ, এটা কি আসলে শার্লে জ্যাকসনের সেই গল্পের গ্রামবাসীদের অন্ধ, পদ্ধতিগত আর চিন্তাহীন প্রথা পালনেরই একটা আধুনিক এবং পরিমার্জিত রূপ নয়? আমরাও কি কোনো প্রশ্ন ছাড়াই একটু একটু করে একটা অসম্ভব আর ক্ষতিকর সিস্টেমের অংশ হয়ে উঠছি না তো? উত্তরটা খোঁজার দায়িত্ব আপনাদেরই। এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জ্ঞান অন্বেষণের এই ধারাবাহিকতা বজায় থাকুক।